এত মারি তোকে, এত কাজ করাই, ওখানে থেকে গেলেই তো ভালো থাকিস। তন্নি এটির দিকে তাকায়। তোমার মধ্যে মামা গন্ধ পাই আমি, যা আমাকে সুখ এনে দেয়, কলিজা ঠান্ডা করে। মনে হয় এটাই পৃথিবীর সব থেকে নিরাপদ জায়গা। আমার মা আমার সাথে, তোমায় ছাড়া আমি থাকতে পারি না। এটির চোখ ভিজে ওঠে। সে নিজের দুর্বলতা তন্নিকে বুঝতে দেবে না বলেই উঠে চলে যায়। তন্নি দীর্ঘশ্বাস ফেলে। বাবার মুখের মা ডাকটা পৃথিবীর সব সুখ এনে দেয়। এই যে তন্নির মন খারাপ করছিল অর্ণবের জন্য, খুব করে দেখতে ইচ্ছে হচ্ছিল তাকে। আশা বেগমের ব্যবহারের কথা মনে পড়েও কষ্ট হচ্ছিল। তখনই কল আসে তারেকের। তার আমার মা কি করছে কথাটাই মন ভালো করে দিয়েছে। ঠোঁটের কোণে হাসি ফুটেছে, ভুলে গেছে সব কিছু। মত্ত হয়ে যায় বাবার সাথে কথা বলাতেই। ইতি বেগমও শুনছে। কই, একবার তো তামিমের কথা বলল না তারেক। ছেলেটাও তো তার। তাহলে কেন ছেলেকে ভালোবাসে না? কেন ছেলের খোঁজ নেয় না? এতে রাগ হয় তন্নির উপর। তন্নির জন্যই বোধ হয় তামিমকে দেখতে পারে না। তামিম দৌড়ে যায় তন্নির কাছে। তারেক দুই ছেলে মেয়ের সাথে ভিডিও কলে কথা বলতে থাকে। এটা দেখে এবার ইতি বেগমে প্রাণ চুরায়, রাগ কমে যায়। সকাল সকাল তন্নি কলেজের জন্য বেরিয়েছে। অথৈকে আগেই জানিয়ে দিয়েছে যে সে ডিরেক্ট কলেজে যাবে। ও যেন চলে আসে। তন্নি এক মনে হাঁটছে। তখনই তন্নির সামনে বাইক থামায় সাগর। সে এই দিকে এসেছিল একটা কাজে। তন্নি দাঁড়িয়ে যায়, তাকায় সাগরের দিকে। সাগর হেলমেট খুলে চুল ঠিক করতে থাকে। তন্নির হাসি পায়। যখন সাগর হেলমেট খুলে তখনই চুল ঠিক করে। ব্যাপারটা নোটিশ করেছে তন্নি। সাগর চুল ঠিক করা শেষ করে বলে, একা যে তোর অথই কই? ও ওর ভাইয়ের সাথে আসবে। আচ্ছা, আমি কলেজে যাচ্ছি, চলো একসাথে যাই। না না, আমি একা যেতে পারবো। জানি তো পারবা, তবুও চলো না তন্নি প্লিজ। আমি যেতে পারবো ভাইয়া। প্লিজ তন্নি। এবার আবার না বলার সাহস হয় না তন্নির। এভাবে বললে কখনো মুখের উপর না করা যায় না। সিনিয়র তো, অসম্মান করা হয়ে যাবে। কিন্তু অর্ণব দেখলেও হাতটি গুঁড়ো গুঁড়ো করবে। হাল্লা হাল্লা করতে করতে বাইকে বসে পড়ে তন্নি। অর্ণব যেন না দেখে। সাগর খুশি হয়। হোক না সে অন্য কারো, তবুও একটুখানি তার সঙ্গ পেলেই দোষ কি। কলেজের মাঠে তন্নি যেন দাঁড়িয়েছিল অথৈ। অথৈয়ের আরেকটা ফ্রেন্ড অথৈকে দেখে দাঁড়ায়। তার নাম প্রিয়া। সে তন্নি না আসার কারণ জানে। তখনই সাগরের বাইক ঢুকে কলেজের গেট দিয়ে। অথৈয়ের হাসি মুখটা চুপসে যায়। সে মাথা নিচু করে ফেলে। প্রিয়া বলে ওঠে, সাগরের থেকে লিফট নেবে বলেই তো তোর সাথে আসেনি। এক মুহূর্তের জন্য অথৈ রিয়ার কথা সত্যি মনে হয়, কিন্তু পর মুহূর্তেই মনে হয় এমনটা কখনোই হতে পারে না। অথৈ শক্ত গলায় রিয়াকে বলে, আমার তন্নি এমন না, নিশ্চয়ই অন্য কোনো কারণ ছিল। আমি আমার তন্নিকে ভালো করেই চিনি। রিয়া চেয়েছিল ওদের মধ্যে ঝামেলা পাকাতে, কিন্তু যখনই বুঝলো পারবে না তখন মুখ পাকিয়ে চলে যায়। সাগর অথৈয়ের সামনে বাইক থামায়। তন্নি নেমে অথৈয়ের কাছে আসে। সাগর অথৈয়ের দিকে তাকিয়ে মুচকে এসে হাত নাড়িয়ে বাই বলে চলে যায়। তন্নি অথৈকে বলতে থাকে, অথৈ, আমি কখনো তোর থেকে কিচ্ছু লুকাইনি, কিন্তু আজকে লুকাবো। প্লিজ পাল্টা প্রশ্ন করবি না। অথৈ হালকা জড়িয়ে ধরে বলে, ঠিক আছে, করবো না। যতদিন না তোর ভাই আমাকে সম্মান দিয়ে তোদের বাড়িতে নিয়ে যাবে, ততদিন আমি তোমাদের বাড়িতে যাব না। তন্নির কথা শুনেই অথৈ থমকে যায়, ছেড়ে দেয় তন্নির হাত। অসহায় চোখে তাকায় তন্নির দিকে। তন্নি চোখ নামিয়ে নেয়। অথৈ যে কষ্ট পাচ্ছে। আমি জানি খুব তাড়াতাড়ি তোর ভাই আমাকে নিয়ে যাবে। বলেই তন্নি ক্লাসের দিকে হাঁটতে থাকে। অথৈও পেছন পেছন যায়। অর্ণব আর বিয়ের ব্যাপারটা লুকাবে না। তন্নি শোনেনি অর্ণবের কথা। ফের উঠেছে সাগরের বাইকে। খুব কি বাইক পছন্দ ওর? একটা বার তো অর্ণবকে বলতে পারতো। অর্ণব কিন্তু বাইক, কিন্তু সেটা না করে বারবার সাগরের বাইকে উঠছে, কাঁধে হাত রেখে বসছে। এটা আর মেনে নেওয়ার মতো বিষয় না। অর্ণব আজকে অফিসে জয়েন করবে, তাই সকাল সকাল ফর্মাল লুকে কলেজের সামনে দাঁড়িয়েছিল তন্নির মুখটা দেখে অফিসে যাবে বলে। কিন্তু কি দেখল, অর্ণব কালো সানগ্লাসটা খুলে ফেলে। গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল, সোজা হয়ে দাঁড়ায়। পকেট থেকে ফোন বের করে কল করে আনোয়ারকে।
আনোয়ার ইম্পর্টেন্ট মিটিংয়ে ছিল। অর্ণবের কল পেয়ে মিটিং রেখে বাইরে এসে কল রিসিভ করে। বাবা, আমাকে আজকে বাইক কিনে দিবা। আনোয়ার বলে, এটা বলার জন্য কল করেছো? আমি মিটিংয়ে ছিলাম বাবা। তোমার মিটিংয়ের থেকে বাইক কেনা বেশি জরুরি আমার। তোমার বৌমা অন্য ছেলে বাইকে উঠেছে, আজ অব্দি নিজে থেকে কখনো আমার হাত ধরলো না, আর আজকে সাগরের কাঁধে হাত রেখে বসেছে। বাবা, 2 ঘন্টার মধ্যে বাইক কিনো। আজকে সারা রাত ওকে বাইকে বসিয়ে রাখবো আমি। বলেই খট করে কল কেটে দেয় অর্ণব। আনোয়ার দীর্ঘশ্বাস ফেলে। তন্নির কপাল পুড়েছে। তন্নির কপাল পড়েছে কলেজ ছুটি না হওয়া অবধি অর্ণব ওখানে একইভাবেই দাঁড়িয়েছিল। কলেজ ছুটি হতেই তন্নি আর অথই বেরিয়ে আসে, আর ওদের পেছনে সাগর। আবারও কি বাইকে উঠবে নাকি তন্নি? পা ভেঙে ফেলবে এবার অর্ণব। সে বড় বড় পা ফেলে তন্নির সামনে গিয়ে দাঁড়ায়। অথই আর তন্নি অর্ণবকে দেখে বেশ অবাক হয়। অথই জিজ্ঞেস করে ফেলে, ভাইয়া তুই এখানে? অর্ণব জবাব দেয় না, শক্ত চোখে তাকিয়ে থাকে তন্নির দিকে। তন্নি বুঝে গেছে সাহেব দেখে ফেলেছে তাকে সাগরের বাইকে। তন্নি পাশ কেটে চলে যায়। অর্ণবের রাগ বেড়ে যায়। অথই দুজনকে দেখছি, কি হলো এদের? অথইও পেছন পেছন যায়। এবার অর্ণবও যায়। রাস্তার এক পাশে গিয়ে দাঁড়ায় তন্নি। অর্ণব ধমক দেওয়ার জন্য মুখ খুলতেই তন্নি বলে ওঠে, গেটের সামনে দাঁড়িয়ে থাকলে সবার যাতায়াতের অসুবিধা হতো। আর সাগর ভাইয়ার বাইকে আমি ইচ্ছে করেই উঠিনি, উনি অনেক করে বলেছে তাই উঠেছি। ভয়ে ভয়ে বলে ফেলে তন্নি। তন্নি হাত ধরে হাঁটতে থাকে। অথৈও পেছন পেছন হাঁটছে। আজকে কি তাহলে তন্নি জেনে যাবে সাগরের কথা? ভাইয়া কি মারবে সাগরকে? সাগর যদি তেরা জবাব দেয়, সে যদি অধিকার দেখাতে চায়, ভিলেনগিরি শুরু করে দেয়, চোখের সামনে সাগরকে মার খেতে কি করে দেখবে অথই? সাগর প্রস্তুত ছিল অর্ণবের মুখোমুখি হওয়ার। কিছু কথা সে অর্ণবকে বলতে চায়। অর্ণবের হাতের মুঠোয় তন্নির হাতটা দেখে হৃদয় কেঁপে ওঠে সাগরের। মুহূর্তটা ভয়াবহ, কিন্তু পরিস্থিতি এমনই, মেনে নিতেই হবে। তন্নির মুখটা কালো, ভয় সে চুপসে গেছে। অথয়ের মুখটা আরও চুপসানো। সাগর বাইক থেকে নামে, অর্ণবের মুখোমুখি দাঁড়ায়। অথই, তন্নিকে নিয়ে গাড়িতে বসো, আমি ভাইয়ের সাথে কিছু কথা বলবো। অথয় অর্ণবের মুখের দিকে তাকায়। অর্ণব না বলা পর্যন্ত সে নড়তে পারবে না। অর্ণব শক্ত চোখে তাকিয়ে আছে সাগরের দিকে। সাগর ফোঁস করে শ্বাস টানে। ভাইয়া ওদের যেতে বলেন, আমি চাইছি না আমাদের ঝামেলা করে থাকুক, ব্যাপারটা আমার জন্য লজ্জাজনক। অর্ণব তন্নির হাত ছেড়ে দেয়। অথয় তন্নিকে নিয়ে চলে যায় গাড়িতে। সাগর বড় গাছটা আড়ালে গিয়ে দাঁড়ায়। অর্ণবও পেছন পেছন গিয়ে দাঁড়ায়। আমি তন্নিকে ভালোবাসি। সাথে সাথে অর্ণব সাগরের নাক বরাবর ঘুষ মেরে দেয়। নাক দিয়ে মুহূর্তেই রক্ত চলে আসে সাগরে। তন্নি আর অথই চমকে ওঠে। সাগর বা হাতে এই বুড়ো আঙ্গুল দিয়ে রক্ত মুছে পাকা হাসে। পাল্টা একটা ঘুষি আমিও দিতে পারতাম, শক্তি আমারও আছে, কিন্তু কেন দিলাম না জানেন? তন্নি কষ্ট পাবে তাই। আপনার আমার ভালোবাসার মধ্যে এইটুকুই ডিফারেন্স। আমি অলওয়েজ চিন্তা করি তন্নি কষ্ট পাবে না তো, আর আপনি চিন্তা করেনই না। তন্নির চিন্তা কোনো চিন্তাই করেন না, সারাক্ষণ নিজে যেটা ভালো মনে হয় সেটাই করেন। ইটস নট ফেয়ার ভাইয়া। অর্ণব শক্ত গলায় বলে, আমি কি করব না করব এখন সেটা তুমি শেখাবে আমায়। সাগর মলিন হাসে। আপনি খুব লাকি ভাইয়া, আমি মোনাজাতে চেয়েও যাকে পাইনি আপনি ফ্রিতে তাকে পেয়ে গেছেন। আপনাকে কিছু শেখাইতে চাইছি না, আমি শুধু এইটুকু বলতে চাইছি, সবসময় মাথা ঠান্ডা রাখবেন, ভেবেচিন্তে কাজ করবেন, তন্নিকে গুরুত্ব দেবেন। মেয়েটা ভালোবাসায় কাঙ্গাল, তাকে কখনোই অপমানিত হতে দেবেন না। অর্ণব দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। আরও একটা ঘুষি দেবে সাগরকে, এটাই তার মত। কিন্তু হাত উঁচু করতেই তন্নি একটা হাত ধরে ফেলে। অর্ণবের মন বুঝতে পেরেই সে চলে এসেছে। অর্ণব রাগী দৃষ্টিতে তাকায় তন্নির দিকে। সাগর মলিন চোখে তাকিয়ে আছে। অথই পেছন পেছন নেমে আসে। আপনার থেকে আমি এমনটা আশা করিনি অর্ণব। আমি না চাইলে উনি কখনোই জোর করে আমাকে বাইকে তুলতে পারতো না। সেই হিসেবে আমিও দোষী। আপনি আমাকে মারুন, কিন্তু ওনার গায়ে আর একবারও হাত তুলবেন না। তন্নির চোখে পানি টলমল করছে। অর্ণব ছাড়া দিয়ে তন্নির থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। তন্নি থেকে পেছন ঘুরে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে। তন্নির উপর হাত ওঠাতে চায় না সে। এবার তন্নি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে সাগরকে বলতে থাকে, আমাকে ক্ষমা করবেন সাগর ভাইয়া। কি বলুন তো, ভালোবেসে বড্ড বেশি ভুল করে ফেলেছি, তাই সবাই মিলে এখন নাচাচ্ছে আমায়।
আধভাঙা জীবন ছিল, আত্মসম্মানটাই সেই জীবনের মূল অবলম্বন ছিল। এখন সেটুকুও রইল না। অথই তন্নির কাঁধে হাত রাখে। সাগরের নিজেকেই বড্ড বেশি অপরাধী মনে হচ্ছে। খুব কি দরকার ছিল তন্নিকে বাইকে বসানোর? এই পরিস্থিতির জন্য সাগর দায়ী। তন্নির কথা শুনে সাগরের রাগ আরও বেড়ে যায়। সে তন্নির দিকে ঘুরে চিল্লিয়ে বলতে থাকে, তোকে 1000বার বলেছি ওই কুকুরের বাচ্চা তোকে পছন্দ করে, তুই তার থেকে দূরে থাকবি। তুই শুনলি না আমার কথা? কয়টা লাগে তোর? কিসে কম রেখেছি? আরে একটা বার মুখ ফুটে বলতিস তোর বাইক পছন্দ, মুহূর্তে তোর সামনে হাজির করাতাম। সে তন্নির দিকে ঘুরে চিল্লিয়ে বলতে থাকে। আশেপাশে মানুষজন দাঁড়িয়ে যায়, সবাই ওদের দেখছে। লজ্জায় তন্নির কান দিয়ে ধোয়া বের হচ্ছে। সাগর মাথা নিচু করে আছে, তার চোখে পানি টলমল করছে। তার জন্য আজকে তার ভালোবাসা অপমানিত হচ্ছে। ছি ছি। তন্নি দৌড়ে ওখান থেকে চলে যায়। তার বুকের ভেতর ঝড় বইছে। অনব কি করে তাকে অপমান করতে পারল? কি করে? অথই ভেজা চোখে অনবের দিকে তাকিয়ে বলে, আমার তন্নির থেকে দূরে থাকবি তুই। বলি অথইও চলে যায়। সাগর হাঁটু মুড়ে বসে পড়ে। নিধিকে এনেছে আশা বেগম। নিধির সাথে কথা বলবে। কেন সে অর্ণবকে এত লাই দিচ্ছে? বিয়ের জন্য কেন চাপ দিচ্ছে না? আনোয়ার ছেলের জন্য বাইক কিনে সেটা বাড়ির সামনে রেখে বাড়িতে আসে। আশাকে ডেকে ঠান্ডা পানি দিতে বলে। আজকে রোদটা একটু বেশি কড়া ছিল, আর গরমটাও প্রচণ্ড। নিধিকে কিচেনে বসিয়ে আশা শরবত বানাতে থাকে। এমন সময় অর্ণব হুড়মুড়িয়ে ঢুকে যায়। আনোয়ারের সামনে থাকা কাচের টি টেবিলটা এক লাথি দিয়ে ভেঙে ফেলে। আনোয়ার লাফ দিয়ে সোফায় উঠে যায়। আশা নিধি দৌড়ে আসে। আশা কাঁপা কাঁপা গলায় অর্ণবকে জিজ্ঞেস করে, কি হয়েছে আব্বা? অর্ণব চিৎকার করে বলে, অথয়ের তন্নিকে আমি বিয়ে করেছি, ভালোবাসি আমি তাকে। ওকে এনে দাও আমায়, এক্ষুনি আমি চাই অথয়ের তন্নিকে, আমার কাছে লাগবে। আশার চোখ দুটো বড় বড় হয়ে যায়। বিয়ে করেছে মানে? নিধি দাঁতের দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে শান্ত করে। এমনটাই আন্দাজ করেছিল সে। আনোয়ার আশার দিকে তাকায়। অর্ণব বাবা মায়ের কোনো প্রতিক্রিয়া না দেখে আবারও বলে ওঠে, 2 ঘন্টার মধ্যে অনির মাম্মাকে এখানে এনে হাজির করবা তোমরা। আমি তুলে আনতে চাইছি না। 2 ঘন্টা পরও যদি ওকে এখানে না দেখি, তাহলে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেবো আমি এই বাড়ি। আশা ভয়ে সিটিয়ে যায়। আনোয়ার শুকনো ঢোক গিলে অর্ণব এবার চিৎকার করে দারোয়ানকে ডাকে। সে দৌড়ে আসে। আনোয়ার পকেট থেকে মানিব্যাগ বের করে সেখান থেকে কিছু টাকা নিয়ে সেই টাকা দারোয়ানের হাতে দেয় অর্ণব। বাজারে যত গাঁদা আর গোলাপ আছে নিয়ে আসো। রেড, ইয়েলো, ব্ল্যাক যত কালার গোলাপ আছে সব আনবা। দারোয়ান টাকা হাতে নিয়ে দৌড়ে চলে যায়। নিধি, আর্থি আর অথৈকে সাথে নিয়ে ফুলসজ্জার খাটটা সাজিয়ে দিবা। বলেই সে হনহনিয়ে চলে যায়। নিধি কপালে 3টে ভাঁজ ফেলে তাকিয়ে থাকে। আনোয়ার বুকে হাত দিয়ে বসে পড়ে। তার ছেলেই পৃথিবীর একমাত্র ব্যক্তি যে প্রাক্তনকে দিয়ে নিজের বাসর খাট সাজাচ্ছে। ইতিহাসের পাতায় অর্ণব নামটা বড় বড় করে লিখে রাখা উচিত। আশা মাথায় হাত দিয়ে বসে পড়ে। নিধি তেড়ে যায় তার দিকে। সবটাই আপনার জন্য। সেদিন আপনাকে ডেকে নিয়ে দেখালাম অর্ণব আর ওই মেয়েটা একই রুমে। আপনি কি বললেন? আমার ছেলেকে ডিস্টার্ব করিও না। এখন বোঝেন? আমি তোমার কথা বিশ্বাসই করিনি। আমার ছেলে এমনটা করবে এটা আমার কল্পনার বাইরে। নিধি কটমট চোখে তাকায়। আমাকেই বিশ্বাস করেননি। থাক, বাদ দাও। যা গেছে গেছে, এখন ভাবো কি করবা। কি আর করবেন? তন্নিকে বরণ করে ভালোবেসে ঘরে তোলেন। হ্যাঁ, ভালোবাসি। অনাথ একটা মেয়ে, ছোট থেকে ভালোবাসা পায়নি, কারো থেকে একটু যত্ন পায়নি। তাকে সত্যিই আমি ভালোবাসি, কিন্তু ছেলের বউ হিসেবে মানতে পারবো না। আমার হীরের টুকরার ছেলের সাথে তাকে মানাবে না। কোথায় তন্নি আর আমার ছেলে? এটা মানা যায় নাকি? নিধি ভেঙচি কাটে, তারপর বেশ ভাব নিয়ে বলে, তাহলে আমার সাথে পারফেক্টলি মানায় না, তাই তো? আশা এক পলক তাকায় নিধির দিকে। না, মেয়েটা খারাপ না, কিন্তু সমস্যা জামা কাপড়ে। ঠিকঠাক জামা কাপড় পরেই না সে। আনোয়ার মিষ্টি ফলমূল নিয়ে চলে তন্নিদের বাড়িতে। গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে ড্রাইভারের সাহায্যে বাড়ির ভেতরে জিনিসপত্র নিয়ে যায়। কিন্তু ঘরে এত বড় তালা ঝুলছে, কোথাও নেই কেউ। কোথায় গেল সবাই? বেশ চিন্তায় পড়ে যায় উনি। ড্রাইভার বলে ওঠে, আশেপাশের বাড়িগুলোতে জিজ্ঞেস করবো। যাও।
ড্রাইভার চলে যায়। খানিক বাদে আসে আর জানায়, ওনারা সবাই চলে গেছে ব্যাগপত্র নিয়ে। আশেপাশের বাড়িগুলোতে জিজ্ঞেস করব। ওনারা সবাই চলে গেছে ব্যাগপত্র নিয়ে। কোথায় গেছে কেউ বলতে পারেনি। আনোয়ারের কপালে 3টে ভাঁজ পড়ে। কোথায় গেল তন্নি? সে তার ছেলেকে কি জবাব দেবে? কি করবে এখন? অথই হাসপাতালে করিডোরে খাপটি মেরে বসে আছে। কি হয়ে গেল এসব? কি হয়ে গেল এসব? 2 হাত ভর্তি তার রক্ত, জামা কাপড়ও রক্তে ভিজে গেছে। এই মুহূর্তে তন্নিকে ভীষণ প্রয়োজন ছিল অথয়ের, কিন্তু তন্নি কোথায়? কতবার কল করেছে অথই, কিন্তু তন্নি ধরেনি। ভেতর থেকে ডাক্তার বেরিয়ে আসে, অথয়ের সামনে দাঁড়িয়ে কয়েকবার ডাকে, কিন্তু অথয়ের সাড়া নেই। শেষে অথয়ের মাথায় হাত রাখে। অথই তাকায় ডাক্তারের দিকে। ডাক্তার অথয়ের পরিচিত, আনোয়ারের বন্ধু, খুব ভালোবাসে অথইকে। আঙ্কেল সাগর ঠিক আছে? ডাক্তার মুখটা মলিন করে ফেলে। টেনশন করিও না, ওনার বাড়ির লোকজনদের খবর দাও, আসতে বলো তাদের। আর 3 ব্যাগ রক্ত লাগবে, বাট হসপিটালে ও পজিটিভ রক্ত নেই। আমার রক্তের গ্রুপ সেম, আপনি আমার থেকে নিন। আমার তন্নিরও সেম গ্রুপ, আমি ওকে ডেকে আনছি। আমরা রক্ত দিব, ওনাকে বাঁচিয়ে দিন আঙ্কেল। আবারও কেঁদে ফেলে অথই। এই মেয়েটা সারাক্ষণ পরিপাটি থাকে, তার চুলগুলো কখনো এলোমেলো হয় না, কিন্তু আজকে তাকে বিধ্বস্ত দেখাচ্ছে। কেঁদে কেটে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে। ডাক্তার অথয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। আই উইল বেস্ট ট্রাই। ডাক্তার আবারও ক্যাবিনে ঢুকে যায়। অথয় 2 হাতে নিজের চুল খামচে ধরে বসে পড়ে। কি হয়ে গেল এটা? এই তো তখন অথই তন্নির পেছনে যাচ্ছিল, কিন্তু হঠাৎ মনে হলো তন্নির পেছনে না গিয়ে সাগরের কাছে থাকা উচিত, তাকে সান্ত্বনা দেওয়া উচিত, তাই ফিরে এসেছিল। কিন্তু ততক্ষণে সাগর চলে গেছে। দীর্ঘশ্বাস ফেলে রিক্সা করে বাসা ফেরার পথে রাস্তায় ভিড় দেখতে পায়। এগিয়ে গিয়ে জানতে পারে একটা ছেলে অতিরিক্ত জোরে বাইক চালানোর জন্য অ্যাক্সিডেন্ট করেছে। অথবা এগিয়ে গিয়ে দেখতে পায় এটা সাগর। চিৎকার করে কেটে সাগরকে ধরে সে। লোকজনের সাহায্যে হাসপাতালে নিয়ে আসে। সাগরের ফোনটা অথয়ের কাছে ছিল। সে সেখান থেকে সাগরের মা সালমাকে কল করে। কল ধরে সালমা বলে ওঠে, আব্বা কখন আসবি তুই? আমি বিরিয়ানি রান্না করেছি তোর জন্য, তোর বাবা আর আমি না খেয়ে অপেক্ষা করছি। অথই কান্না আটকাতে পারছে না, ধরে আসা গলায় বলে, আমি অথই বলছি, সিটি হাসপাতালে চলে আসুন। আর কিছু বলতেই পারে না অথই। কল কেটে দিয়ে কান্নায় ভেঙে পড়ে। আবারও কল করে তনির নাম্বারে। এবার নাম্বার বন্ধ। অথই ডাটা অন করে। তনি নিশ্চয়ই কোনো মেসেজ দিয়েছে। ডাটা অন করতেই প্রথমে তনির মেসেজ চোখে পড়ে। মা কোথাও একটা নিয়ে যাচ্ছে আমায়, আমি জানি না কোথায় যাচ্ছি। আনোয়ার যখন জানায় তনি বাড়িতে নেই আর ওই বাড়ির কেউই বাড়িতে নেই, তখন অর্ণব রেগে যাওয়ার বদলে বাঁকা হাসে। ঝাঁকড়া চুলগুলো বা হাতে পেছনে ঠেলে আনোয়ারের গাল টেনে দেয়। আনোয়ার ভ্রু কুচকে তাকায়। তোর বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুই চিল করছিস? আমার বউ নিখোঁজ হলে তো আমি থানা পুলিশ পর্যন্ত যেতাম তাকে খুঁজতে। অর্ণব আনোয়ারের কাঁধ ধরে তাকে বসায় খাটের উপর। তার গা ঘেঁষে নিজেও বসে পড়ে। আবার বউটাকে আমি পেয়ে গেছি, এবার শুধু হাত পা বেঁধে এখানে নিয়ে আসা। তুমি তোমার বউকে ম্যানেজ করো, নিধির ওই ভিডিওটা তাকে দেখাও, আর নিধিকে বিদায় করতে বলো। না হলে বাসর ঘরে ক্যামেরাম্যান বানাবো আমি নিধিকে। আনোয়ার কেসে উঠে অর্ণব পানির গ্লাস এগিয়ে দেয়। ঢকঢক করে পানি খেয়ে নেয় আনোয়ার। গ্লাসটা রেখে একটুখানি শান্ত হয়ে বলে, বাপ হই আমি তোর, আমার সামনে মুখটাকে একটু কন্ট্রোল কর। লজ্জা তোর নেই, কিন্তু আমার আছে। পাপা আমাকে লজ্জা বোঝাতে এসো না, লজ্জা যে তোমারও নেই তার জলজান্ত প্রমাণ আমি। আনোয়ার সোজা দাঁড়িয়ে হনহনিয়ে চলে যায়। এই ছেলের সামনে বসাই যাবে না, মানে যাবেই না। নির্লজ্জ বেহায়া ছেলে। তন্নির মতো এত মিষ্টি একটা মেয়ে এই বেহার ফাঁদে কি করে পা দিল? অর্ণব মুচকি এসে বসিয়ে আছে কিছু একটার অপেক্ষায়। ঠিক কয়েক সেকেন্ড পরে আনোয়ার আবার আসে। দরজার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কিসের ভিডিও? মাম্মাকে সাথে নিয়ে দেখো গিয়ে, দারুণ ট্রেন্ডিং ভিডিও, মজা পাবা। আনোয়ার মাথা নাড়িয়ে চলে যায়। অর্ণব ফোন বের করে কিছু একটা দেখে নেয়, তারপর বিড়বিড় করে বলে, ছেড়ে দেওয়ার জন্য ধরিনি তোমায়, চিনোই না আমায়। পৃথিবীর যে প্রান্তে গিয়েই লুকাও না কেন, তোমাকে আমার কাছেই আসতে হবে আজকেই। পাপার টাকায় কেনা ফুল নষ্ট হতে দিবই না আমি, এটা অনির বাবার প্রমিস।
অথয়ের থেকে এক ব্যাগ রক্ত নিয়েছে। অথয় আরও দিতে চায়, কিন্তু ডাক্তার নিবে না, কারণ আরেক ব্যাগ নিলে অথয় অসুস্থ হয়ে পড়বে। সাগরের বাবা সাদ্দাম আর মা সালমা কিছুক্ষণ পরেই চলে আসে। সাদ্দাম রক্ত আনতে বেরিয়েছে, সালমা কান্না করছে। সকালেও ছেলেকে নিজে হাতে খাইয়ে দিয়েছে, আর এখনই ছেলেটা হাসপাতালের বেডে শুয়ে আছে। বেচারি মেনে নিতে পারছে না। অথয় মাথা নিচু করে বসে আছে। এখনও তন্নির কোনো খোঁজ পাওয়া যায়নি। কোথায় গেল মেয়েটা? কেন গেল? কি হলো তার? তন্নি ঠিক আছে তো? সাগরের টেনশন, তন্নির টেনশন, দুটোর চাপ নিতে পারছে না অথই। মাথা ঘুরে আসে তার, বসে থাকতে পারে না, টলে পড়ে যায় ফ্লোরে। সালমা বেগমের পাশেই বসেছিল অথই। অথই পড়ে যেতে দেখে চিৎকার দিয়ে ওঠেন তিনি। ডাক্তার এগিয়ে আসে, মুহূর্তে এই নার্স চলে আসে, অথইকে ধরে কেবিনে নিয়ে যায়। আনোয়ারকে কল করে সালমা। এলাকার পরিচিত নাম্বার ছিল তার কাছে। আনোয়ার সবই ভিডিওটা দেখতে যাবে, তখনই ফোনটা বেজে ওঠে। খানিকটা বিরক্তি নিয়ে কলটা রিসিভ করে। হ্যালো। ওপাশ থেকে সালমা কাঁদতে কাঁদতে বলেন, অথয়ের কিছু হয়েছে? হাসপাতালে চলে আসুন। আনোয়ারের হাত থেকে ফোনটা পড়ে যায়। তার ছোট মেয়ে, তার জান। কি হয়েছে তার কলিজায়? চিৎকার করে আশাকে ডাকতে থাকে। আশা নিধির সাথে পরামর্শ করতেছিল কি করবে না করবে। স্বামী চিৎকার করা ডাকে সে দৌড়ে এই রুমে যায়। আনোয়ার দরদর করে ঘামছে, হাত পা কাঁপছে তার। স্বামীর করুণ পরিণতি দেখে আশা দৌড়ে স্বামীকে ধরে। কি হয়েছে তোমার? এমন করছো কেন? আনোয়ার কাঁপা কাঁপা গলায় বলে, আমার অথই। অথয়ের কি হয়েছে? হাসপাতালেও। আশা কেঁদে ফেলে। সে অর্ণবকে ডাকে। অর্ণব ততক্ষণে বাসা থেকে বেরিয়ে গেছে। আর্থি বাড়িতেই ছিল। সে আসে, সবটা শুনে বাবা মাকে ধরে গাড়িতে বসায়, তারপর নিজে ড্রাইভ করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। অথয়কে স্যালাইন দেওয়া হয়েছে, সাথে ঘুমের ওষুধ। ঘুমের মধ্যেও সে বারবার তন্নি তন্নি করে উঠছে। আশা মেয়ের হাত ধরে বসেছিল। আনোয়ার পায়ের কাছে, আর্থি আরেক হাত ধরে বসে আছে। মেয়ের মুখ থেকে তনি নামটা শুনেই আশা বেগম কেঁপে ওঠে। মনে পড়ে যায় তখনকার কথা। তখন আনোয়ার বেরিয়ে যাওয়ার পরই আশা কল করেছিল ইতি বেগমকে। ইতি তন্নিকে ভালোবাসে না, সারা জীবন অনেক অত্যাচার করেছে মেয়েটার উপরে, ঠিকমতো খেতেও দেননি। মেয়েটাকে অনেক কথা শুনিয়েছে, কিন্তু যখন আশা তন্নিকে জানায় তাই বলছিল, তখন কেন জানি ইতি সহ্য হয়নি। খুব খারাপ লেগেছিল। ইতি বলেছিল, আমার মেয়ে আর আপনার ছেলে মেয়ের সাথে যোগাযোগ রাখবে না, আমি কথা দিচ্ছি। আর দয়া করে আমার স্বামীর কান অবধি এই খবর পৌঁছাবেন না, সে খুব কষ্ট পাবে। মেয়েটা আমার ছোট, সে না বুঝেই ভুল করেছে, এই ভুল দ্বিতীয়বার হবে না। বলে ইতি কলটা কেটে দেয়। আশা থেমে থাকেনি, কল করেছিল তারেককে। যা নয় তাই বলে অপমান করেছে। তারেক বিদেশে যাওয়ার সময় আনোয়ারের থেকে কিছু টাকা ধার নিয়েছিল, সেটা নিয়েও খোটা দেয় আশা। তনিকে বাজারি মেয়ে বলতেও সে দুবারও ভাবেনি। অপমান সহ্য করতে না পেরে তারেক কেঁদে ফেলেছিল। হাত জোর করে আশাকে বলছে, ক্ষমা করে দিবেন আমার তন্নিকে, না বুঝে ভুল করেছে সে, দ্বিতীয়বার এই ভুল করবে না। আমার তন্নি আর কখনোই অর্ণব বাবার সাথে কথা বলবে না, আমি কথা দিচ্ছি আপনাকে। মনে থাকে যেন, এটা ভুলেও ভাববেন না আপনার মেয়েকে বড়লোক ছেলের পিছনে লেলিয়ে দিয়ে তাদের টাকায় বড়লোক হবেন। আমি বেঁচে থাকতে আপনার ইচ্ছে পূরণ হবে না। তারেক বলে, এতটা সাধ্য নেই আমার, আমার মেয়ে এমন না, আর আমাদের চিন্তা ভাবনাও এমন না। বলি তারেক কলটা কেটে দেয়। নিধি আর আশা বিশ্বজয়ের হাসি দেয়। এসব কথা মনে পড়তে আশা চুপসে যায়। তন্নি চলে গেছে বলেই অথই অসুস্থ হয়ে গেছে। কি পেয়েছে ওই মেয়ের মধ্যে তার ছেলে মেয়ে? অবশ্য আশারও তন্নির প্রতি দুর্বলতা আছে। মেয়েটা সত্যি খুব ভালো, কিন্তু তার ছেলের নখের যোগ্যও না। কোথায় তার হীরের টুকরো ছেলে আর কোথায় কাজ তন্নি? এটা সে কখনোই মেনে নিবে না। নিধির সাথে ছেলেটার বিয়ে হয়ে গেলে সে ইতি আর তারেকের কাছ থেকে ক্ষমা চেয়ে নিবে। তন্নিকেও আবার আগের মতোই ভালোবাসবে। সাগর এখন বিপদমুক্ত। রক্ত দেওয়ার পরে তার অবস্থার উন্নতি হয়েছে। মাথার আঘাতটা তার প্রবল, খুব বাজেভাবে মাথায় আঘাত পেয়েছে। বেঁচে তো থাকবে, কিন্তু সুস্থ হবে কি? জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে তন্নি। গ্রাম ছেড়ে শহরে এসেছে সে। ছোট্ট একটা বাসা নিয়েছে, সেখানে সবই আছে। এই যে ছোট্ট রুমটাতে একটা ব্যালকনিও আছে। এই রুমটা খানিকটা অর্ণবের রুমের মতোই, কিন্তু অতটাও বিলাসবহুল না। জানলা দিয়ে পশ্চিম আকাশটাও দেখা যাচ্ছে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে।
লাল আভা ছড়িয়েছে সূর্যের চারপাশে। একটুখানি দেখা যাচ্ছে সূর্য। কয়েক মিনিটের মধ্যেই এইটুকুও তলিয়ে যাবে। পৃথিবীর অন্ধকার নেমে আসবে। গধূলি দেখে মন খানিকটা ফ্রেশ হয়ে যায় তন্নি। তখনই আবার মনে পড়ে যায় বাবার বলা কথাগুলো। হাসি মুখটা চুপসে যায়, চোখ দুটো ছলছল করে ওঠে। মনে মনে বলে, আপনি আসবেন অর্ণব? আমাকে নিতে আপনাকে আসতেই হবে। আমিও যাব আপনার সাথে। আপনাকে আমি ভীষণ ভালোবাসি। আপনাকে ছাড়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। কিন্তু আমার বাবা মাকে করা অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। আপনার মাকে ক্ষমা চাইতেই হবে। তন্নি তার বাবা মায়ের ব্যাপারে খুব প্রশাসী, আর আপনাকেও সোজা করে ছাড়বো আমি। তন্নিদের বাসা নিচে দাঁড়িয়ে আছে অর্ণব। তন্নিকে না নিয়ে এসে ফিরবেই না। বিয়ে করা বউ তন্নি তার। এত সহজে সবকিছু মিটমাট হবে না। তন্নিকে জবাব দিতেই হবে কেন করলো এমনটা। একজন লোক লাগিয়েছিল অর্ণব তন্নিদের পেছনে। সেই অর্ণবকে জানিয়েছে তন্নি এখানে আছে। আজকের দিনটা অর্ণব অন্যভাবে শুরু করতে চেয়েছিল। তন্নির মুখটা দেখে অফিসে যেতে চেয়েছিল। তন্নি সবটা নষ্ট করে দিয়েছে, এলোমেলো করে দিয়েছে অর্ণবের সমস্ত প্ল্যান। অর্ণব ঝাঁকড়া চলে হাত বুলিয়ে দরজায় টোকা দেয়। ইতি বেগম এসে দরজা খুলে। কি চাই? অর্ণব ভেতরে উকিঝুঁকি মারে। আমি অর্ণব চৌধুরী, অনির পাপা। তো আমি কি করতে পারি? অর্ণব হতাশ হয়। ভেবেছিল বউটাই শুধু কর্কশ, এখন দেখছে শাশুড়ি কর্কশের চেয়েও বড় কিছু। অনির মাম্মামের সাথে কথা বলতে চাই আমি। এই নামে এখানে কেউ থাকে না। আরে থাকে তো, অথয়ের তন্নি। আমার মেয়ের থেকে দূরে থাকবা। আপনাকে যদি বলি আমার শ্বশুরের থেকে দূরে থাকতে, আপনি পারবেন? কখনোই পারবেন না। বিয়ের আগে যেমন তেমন, বিয়ের পরে বউ ছাড়া থাকাই যায় না। এটা ইতিহাসের বড় বড় কবিরা বলে গেছে। ইতি বেগম লজ্জা পেয়ে যায়। এত বেয়াদব ছেলে হয়। আজকে আমাদের বাসর শাশুড়ি মা। আমার বোনরা খাট সাজিয়ে অপেক্ষা করছে। কত টাকার ফুল কিনেছি জানেন? ইতি বেগম কথা বলার মতো কিছু খুঁজেই পাচ্ছে না। সে দরজা আটকাতে যায়। তন্নি পেছন থেকে বলে, ওনাকে আসতে দাও মা। এত টাকার ফুল পচে গেলে ওনার লস হয়ে যাবে। সাগর এখন সুস্থ, অথই ভালো আছে, কিন্তু দুজনের একজনও কথা বলছে না, চুপচাপ আছে। সাগরকে তার বাবা মা এত এত কথা জিজ্ঞেস করছে, তবুও তার মুখ থেকে একটা শব্দ বের হয়নি। এক দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে আছে। তার চোখের সামনে থেকে সরছেই না তন্নিকে অপমান করার দৃশ্যটা। কিভাবে পারলো অর্ণব? বাবার থেকে জেনেছে বাইকটা ভেঙে গুড়িয়ে গেছে। এতে খুশি সাগর। এই বাইক সাগরের আর দরকার নেই। অথয়ও কথা বলছে না, তার মনটা পড়ে আছে তন্নির কাছে। তন্নি ঠিক আছে তো? সাগরের অ্যাক্সিডেন্টের কথা জানে তন্নি? তন্নি ঠিক আছে? সাগরের অ্যাক্সিডেন্টের কথা জানে তন্নি? এতে কি খুব খারাপ কিছু করেছে তন্নির সাথে? আশা এখনো অথয়ের হাত ধরে আছে। অথয় দীর্ঘশ্বাস ফেলে বলে, মা, তোমার ছেলেটা আমার জীবনটা শেষ করে দিল। আমার তন্নিটাকে আমার থেকে দূরে সরিয়ে দিল। কি করলো মা? আমাদের জীবনটা এলোমেলো কেন করে দিল? ভালোই তো ছিলাম আমরা, কত সুন্দর দিন কাটাচ্ছিলাম। আমি কখনোই তোমার ছেলেকে ক্ষমা করব না, কোনো দিনও না। আনোয়ার মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। আশা অনুতপ্তের আগুনে পড়ছে। সে কি বড্ড বেশি ভুল করে ফেলল? সাগর ঘন্টাখানেক পরে শুধু একটা কথাই বলেছে, বাবা আমাকে দূরে কোথাও নিয়েছিল। আমি আর এই শহরে থাকতে চাই না। অথয় আসে সাগরের সাথে দেখা করতে। সাগরের পাশে বসে সে। সাগর অথয়ের দিকে তাকিয়ে মলিন হাসে। ভালো লাগছে ভাইয়া। সাগর শুধু মাথা দোলায়, কিন্তু সাগরকে দেখে বোঝা যাচ্ছে সে ভালো নেই। তার মুখটা নীল হয়ে গেছে, পুরো মাথায় ব্যান্ডেজ করা, হাতটা ব্যান্ডেজে মোড়ানো। সাগরের বাবা মা ভেবেছিল এবার হয়তো সাগর কথা বলবে, কিন্তু বলে না। আসছি, ভালো থাকবেন। সাগর এবার বলে ওঠে, তন্নির খেয়াল রেখো। অথয়ের চোখে পানি চলে আসে। এত ভালোবাসা তন্নির কপালে ছিল? মানুষটা তন্নি কি এত ভালোবাসে? তার ভালোবাসার কাছে অর্ণবের ভালোবাসা কিছুই না। অর্ণব শার্টের উপরের দুটো বোতাম খুলে বুক ফুলিয়ে এগিয়ে যায় এদিকে পেছনে ফেলে, যেন সে যুদ্ধে জয়ী হয়ে গেছে। তন্নি বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি অর্ণবের দিকে। অর্ণব তন্নির সামনে এসে দাঁড়ায়।
আমি তোমাকে সরি বলবো না, কজ ভুলটা তোমার ছিল। কতবার না করলাম, তাও তুমি কি করে সাগরের বাইকে উঠলে? আত্মা কাঁপলো না তোমার?